ভোরের প্রথম আলো ধীরে ধীরে প্রাসাদের দেয়ালে পড়ছে, কিন্তু আজ সেই আলোতেও কোনো উষ্ণতা নেই। প্রাসাদের ভেতরে এক অদ্ভুত নীরবতা, যেন সবাই জানে আজকের এই বিদায় সাধারণ কোনো বিদায় নয়। আদিত্য প্রস্তুত, কিন্তু যাওয়ার আগে তিনি আরেকবার রাজার কাছে ফিরে আসেন এক অদৃশ্য টানে। রাজা বিক্রমাদিত্য অর্ধেক জাগ্রত, অর্ধেক স্বপ্নে, কিন্তু আদিত্যের উপস্থিতি তিনি অনুভব করতে পারেন নিঃশব্দেই। মহারাজ, আমি যাচ্ছি এখন। সময় আর অপেক্ষা করছে না। আমাকে পথেই উত্তর খুঁজতে হবে। আদিত্য, তুমি কি সত্যি একা এই অজানা পথে পা বাড়াবে, যেখানে ফিরে আসার নিশ্চয়তা নেই? একা নই মহারাজ, আপনার বিশ্বাস আর আশীর্বাদ আমার সাথে আছে। এটাই আমার সবচেয়ে বড় শক্তি। রাজার ঠান্ডা হয়ে যাওয়া হাতটি শক্ত করে ধরে রাখেন আদিত্য, যেন এই স্পর্শই তাকে সাহস দিচ্ছে। আমি তোমাকে পুত্রের মতো ভালোবাসি আদিত্য, তাই বলছি, নিজেকে এত বড় বিপদের মধ্যে ফেলো না। আপনার জন্যই তো যাচ্ছি মহারাজ। এই ভালোবাসার ঋণ না শোধ করলে আমার জীবনই অসম্পূর্ণ থেকে যাবে। এক মুহূর্তের জন্য তাদের চোখে চোখ পড়ে, যেখানে হাজার অপ্রকাশিত কথা নীরবে আদান প্রদান হয়ে যায়। রাজ্যের কথা ভাবছি না আদিত্য, আমি শুধু ভাবছি, তুমি যদি না ফিরো, আমি কাকে নিয়ে বাঁচব? এই কথায় রাজার কণ্ঠ ভেঙে আসে, কিন্তু তিনি নিজের দুর্বলতা লুকোনোর চেষ্টা করেন শেষ মুহূর্ত পর্যন্ত। আমি ফিরে আসব মহারাজ, আপনার জন্যেই ফিরে আসব। এটাই আমার প্রতিশ্রুতি, যা আমি ভাঙব না কখনো। মোমবাতির আলো হালকা কেঁপে ওঠে, যেন এই প্রতিশ্রুতির সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে আছে সময় নিজেই। ফিরে এসো আদিত্য, রাজা হিসাবে নয়, একজন বৃদ্ধ মানুষের অনুরোধ হিসাবে বলছি, আমাকে একা ফেলে যেও না। আপনাকে একা ফেলে যাব না মহারাজ। আমি আপনাকে সুস্থ করে ফিরব, যতই কঠিন হোক এই পথ। মাধব, আমার চিন্তা করো না। তুমি শুধু মহারাজের যত্ন নিও। এখন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমার। তিনি দরজার দিকে এগিয়ে যান, কিন্তু প্রতিটি পা যেন ভারী হয়ে উঠছে অজানা এক আবেগে। বৈদ্যমশাই, সাবধানে থাকবেন। আপনি না ফিরলে এই প্রাসাদ, এই রাজ্য সবকিছুই অন্ধকার হয়ে যাবে। মাধব, আমার চিন্তা করো না। তুমি শুধু মহারাজের যত্ন নিও। এখন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমার। মাধব চোখের জল লুকাতে পারেন না, কারণ তিনি জানেন এই যাত্রা শুধু বিপজ্জনক নয়, অনিশ্চিত। প্রাসাদের দরজা পেরিয়ে বাইরে পা রাখেন আদিত্য, যেখানে ভোরের আলো নতুন এক পথের ইঙ্গিত দিচ্ছে। এই বিদায়ের মধ্যেই লুকিয়ে আছে এক প্রত্যাবর্তনের আশা, যা এখনও অন্ধকারের মাঝেও আলো জ্বালিয়ে রাখে। সকালের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, কিন্তু শহরের মানুষের মুখে আজও চিন্তার ছায়া স্পষ্টভাবে রয়ে গেছে। দোকানপাট খুলছে, কিন্তু কথাবার্তার ভেতরে একটাই প্রশ্ন: রাজা কি সত্যিই বাঁচবেন, নাকি এটাই শেষ সময়? আদিত্য নীরবে হাঁটছেন, কিন্তু প্রতিটি চোখ যেন তার দিকে তাকিয়ে উত্তর খুঁজছে, আশার শেষ আলো ধরে। তিনি জানেন আজ তার কাঁধে শুধু একটি প্রাণ নয়, পুরো রাজ্যের বিশ্বাসের ভার তুলে নেওয়া হয়েছে। বৈদ্য মশাই, একটু দাঁড়ান। রাজা মশাই কেমন আছেন? সত্যি কি তার শরীর পাথর হয়ে যাচ্ছে ধীরে ধীরে এখন? কাকা, ভয় পাবেন না। রাজামশাই সুস্থ হবেন। আপনারা শুধু প্রার্থনা করুন, সেটাই এখন সবচেয়ে বড় শক্তি। আপনি কোথায় যাচ্ছেন এত সকালে? ঝোলা নিয়ে বেরিয়েছেন? কোনো বিশেষ ওষুধের খোঁজে যাচ্ছেন কি বৈদ্য মশাই? হ্যাঁ কাকা, একটু দূরের পথে যাচ্ছি, একটা এমন ওষুধের খোঁজে যা হয়তো সবকিছু বদলে দিতে পারে। তিনি সত্যিটা পুরো বলেন না, কিন্তু তার চোখের গভীরতায় লুকিয়ে থাকে সেই কঠিন যাত্রার ইঙ্গিত। বৈদ্য দাদু, তুমি রাজাকে বাঁচাবে তো? আমরা সবাই তোমার ওপর ভরসা করে আছি। তুমি আমাদের হতাশ করবে না তো? আমি চেষ্টা করব না, আমি করেই ফিরব। তোমরা কি আমার ওপর সেই বিশ্বাসটা রাখতে পারো নিঃস্বার্থভাবে? বাচ্চাদের চোখে ভয় নেই, শুধু এক অদ্ভুত দৃঢ় বিশ্বাস, যা অনেক বড় বড় মানুষও ধরে রাখতে পারে না। আমরা বিশ্বাস করি তুমি অবশ্যই ফিরে আসবে, আর রাজা মশাইকে আবার আগের মতো হাসি খুশি করে তুলবে নিশ্চয়ই। তোমাদের এই বিশ্বাসটাই আমার শক্তি। আমি এটাকে কখনো ভাঙব না, যাই ঘটুক না কেন সামনে। শহরের শেষ প্রান্তে এসে আদিত্য থেমে যান।
পেছনে তাকিয়ে দেখেন তার পরিচিত সব কিছু শেষবারের মতো। প্রাসাদ, মানুষ, সেই চেনা পথ, সবকিছু যেন নীরবে বিদায় জানাচ্ছে। আমি ফিরে আসব, এই রাজ্যের জন্য নয় শুধু, এই মানুষগুলোর বিশ্বাস রক্ষা করার জন্য অবশ্যই ফিরে আসব। Don't forget to subscribe, like, and share Ajob Golpo Studio for amazing stories.